আমি খুব লাজুক, মানে এই লাস্ট 4 বছর ধরে অ্যাক্টিং করে হয়তো আমি একটু ক্যামেরা ফ্রেন্ডলি হতে পেরেছি, বাট আমি ক্যামেরা দেখলে এখন হয়তো নার্ভাস হয়ে যায়। বাবা আমার সাথে মানে 4 বছর না 3 বছর কথাই বলেনি। ওকে, এটা একটা খুব ডিফিকাল্ট ফেজ গেছিলো, আমি খুব ডিপ্রেশনে যাই সেটা নিয়ে। বাবা একদমই পছন্দ করতো না। 2024 জুনের পর থেকে হয়তো বাবা ইজ লাইক না, ছেলে কিছু করছে। আমার টিম আমাকে খুব বোঝায়, শুভদীপ দা, রূপক দা, আদিত্য দা, তারা আমাকে বলে যে মানুষ তোকে দেখতে পছন্দ করছে, তুই এটা নিয়ে এগো, এটা নিয়ে এগো, অ্যাক্টিংটাকে সিরিয়াসলি নিয়ে। 2 বছর সময় লেগেছে সেটা আমার রিয়েলাইজ করতে। মানে খুব লাগাম ছাড়া ছেলে আমি, হচ্ছে 2 টাকা চলে আসছে এরকম একটা ব্যাপার। Welcome to My Career, My Choice podcast, where every episode is a master class in itself. আর আজকে আমাদের যিনি গেস্ট হয়ে এসছেন উনি অ্যাক্টর মুকুল কুমার জানা। নমস্কার মুকুল, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস থ্যাংক ইউ পডকাস্ট। সো মাচ, থ্যাংক ইউ। আজকে তোমার জন্মদিন, আর এই জন্মদিনে তুমি সময় বার করে আসতে পেরেছো আমাদের কাছে, এর জন্য আমরা গ্রেটফুল টু ইউ। আর মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের মেইন ইন্টেনশন হচ্ছে যে আগামী প্রজন্মকে আমরা তোমার জার্নিটা শেয়ার করব, ঠিক আছে, যাতে তারা বুঝতে পারে। অনেকে যারা আমাদের অডিয়েন্স, অনেকে তোমার লাইফস্টাইল দেখে, তোমার জীবনযাত্রা দেখে তারা ইন্সপায়ার্ড হয়, এবং তাদের জন্যে এই এপিসোডটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা শুরু করি। ছোটোবেলা থেকে তোমার কি স্বপ্ন ছিল? মানে তুমি কি ছোটোবেলা থেকেই অ্যাসপায়ারিং অ্যাক্টর হওয়ার স্বপ্ন ছিল তোমার মধ্যে? না, ছোটোবেলা থেকে কোনো প্ল্যান ছিল না। মানে সত্যি বলতে গেলে আমি অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর একদমই এনিডে। মানে এখন যেটা করে আমার পেট চলছে সেটা বেসিক্যালি আমি কোনোদিনই প্ল্যান করিনি। লাইফ ইজ লাইক দিস অনলি। আমার মনে হয় যে তুমি যেটা প্ল্যান করছো, লাইফ হয়তো তোমার জন্য অনেক বেটার কিছু প্ল্যান করে রেখেছে। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ পাইলট, ওকে, বেসিক্যালি। তো বাট হয় না ছোটোর থেকে সেই অনেকেই বাচ্চাবেলায় যখন ক্লাস 5-6-এ পড়ে বা ক্লাস 4-এ পড়ে যে আমি অ্যাস্ট্রোনট হতে চাই, আমি সায়েন্টিস্ট হতে চাই, ব্যাপারটা ওরকম। তো আমার ওই প্লেনের প্রতি একটা খুব একটা আবেগ ভালোবাসা ছিল। তো আমার জন্ম যেহেতু মেদিনীপুরে, বাট জন্মের পর আমি থাকতাম মধ্যমগ্রামে, এয়ারপোর্টের খুব সামনে। আমার বাবার তখন ওখানে পোস্টিং ছিল। তো বাবা আমাকে ছোটোবেলায় মোটামুটি রানওয়ে দেখাতে নিয়ে, তো প্লেন দেখতে খুব পছন্দ করতাম। আর আমার বাড়ির ওপর দিয়েই প্লেন ল্যান্ড করতো। তো প্লেনের প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন জন্মে গেছিলো আমার ছোটোর থেকে। তো সেই মানে এই যে পাইলট হওয়ার যে একটা ইচ্ছে থাকে না, একটা ভেতর থেকে খুব ইচ্ছে থাকে, সেইটা আমি আরও বেশিভাবে রিয়েলাইজ করি যখন আমি ক্লাস 9-এ পড়ি। ওকে, আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, আমি বাংলার হয়ে ক্রিকেট খেলতাম। তো আমি ক্রিকেট ছেড়ে লেজিট আমি মানে হয় না ওটার প্রিপারেশনে লেগে যাই। আমি বোর্ডিংয়ে চলে যাই 11-12 পড়ার জন্য অন্ধ্রপ্রদেশে। সেখানে গিয়ে একটা মোটামুটি একটা নাম্বার হয় আমার সায়েন্সে। তো তারপরে আমার অ্যাডমিশনও হয়ে যায় ব্যাঙ্গালোরের জেএন ইউনিভার্সিটিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। খুব ভালো কথা, মানে আমি পুরো দেখতে পাচ্ছিলাম যে না, আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে ফাইনালি। বাট ওই আর কি, লাইফ হ্যাজ সাম আদার প্ল্যানস। আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক হয়, আমার কলকাতায় আমি কলেজ পাই, আমার বাবা ওখানে জোর করে পাঠিয়ে দেয় আমাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে। আমার ইচ্ছে ছিল না, আমি কম্পিউটারে গেম খেলতে খুব পছন্দ করতাম, বাট কম্পিউটারে বসে জব করাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। আর আমি ক্লাস 5 থেকে এটাও ভাবতাম যে আমি ওই টেবিলে বসে জবটা আমার দ্বারা হবে না। আমি ছোটোর থেকে খুব ঘুরতে ভালোবাসি, বাট আমার মা বাবা সেরমভাবে আমাকে ঘোরাতেও পারেনি। বাবা যেহেতু পুলিশে আছে, বাবা ছুটি পায় না, মা তো হাউসওয়াইফ, মা নিয়ে ঘুরতে পারবে না, তো ঘুরতে পারিনি সেরকম একটা। তো ছোটোর থেকে না খুব ইচ্ছে ছিল যে আমি ঘুরবো, দেশ বিদেশ ঘুরবো। পাইলট হলে মোটামুটি ওই রথ দেখাও হয়ে যাবে, কলা বেচাও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার পরে ড্রপ আউট করি। ড্রপ আউট যখন হই তখন ওই ইঞ্জিনিয়ারিং করতে করতে আমার বাবা একটা আমাকে কোর্স করিয়েছিল ফটোগ্রাফির। সেটা আমি মানে হয় না যেদি একদম একটা থাকে যে যে না, বাবাকে বলেছিলাম যে তোমাকে ফটোগ্রাফি কলেজে আমাকে ভর্তি করতে হবে, তাহলে হয়তো আমি কলকাতায় পড়তে পারি। এটা আমি এমনিই বলেছিলাম, বাবা আমাকে ভর্তি করে দেয়। আমার ওখানেও ইন্টারেস্ট ছিল না। তো যখন থেকে ক্যামেরার ওই হয় না ক্যামেরা হ্যান্ডলিং, লাইটিং, ফ্রেমিং, মানে সাবজেক্টিভ পার্টটা ছেড়ে দিই যদি, লাইট ক্যামেরা অ্যাকশন, মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল যখন থেকে চালু হলো, বললাম যে বাহ, বেশ ভালোই তো ব্যাপারটা। তো চালু হলো, মোটামুটি ফুড ফটোগ্রাফি করতাম, ওয়েডিং করেছি প্রচুর কলকাতায় আসার পর। তো তারপরে দেখলাম যে ছবিতে টাকাটা খুব কম,
তাহলে ওয়াই নট যে ভিডিও বানাই আমি, মানে ভিডিওর দিকে বেশি একটু কনসেন্ট্রেট করি, সিনেমাটোগ্রাফিটা করি, ইউটিউব দেখে দেখে শেখা। তারপর তো গ্র্যাজুয়েশন আমি শিফট করলাম, ড্রপ আউট হলাম ইঞ্জিনিয়ারিং, আমি শিফট করলাম ব্যাচেলার্স ইন ফিল্ম মেকিংয়ে, আমি সেখানে গ্র্যাজুয়েশন করলাম 4 বছরে। তো মোটামুটি করতে করতে আমি শিখে যাই কাজটা, অনেক কাজ করি এখানে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের কাজ করি, ড্রোন ওড়াই, অনেক কাজ করেছি। তো লকডাউন হ্যাপেন্ড, যেটা কেউই প্ল্যান করেনি, তুমিও প্ল্যান করেনি, আমিও প্ল্যান করিনি, কেউ প্ল্যান করেনি, অ্যান্ড সেটা একটা নাইটমেয়ার হয়ে যায় আমার জন্য। বাট আমি এখন খুব থ্যাঙ্কফুল, ব্লেসিং ইন ডিসগাইজ কিন্তু। হ্যাঁ, মানে কোভিডটা না হলে আমি স্ক্রিনের সামনে কোনোদিন আসতে পারতাম না, আমি আসতামও না। তুমি যদি এখনও আমাকে জিজ্ঞেস করো যে তুই আজকে 10 বছর বা 15 বছর পর নিজেকে কোথায় দেখিস, আমি হয়তো বলবো দাদা একদম আমি ক্যামেরার পেছনেই নিজেকে দেখি। আমি খুব লাজুক, মানে এই লাস্ট 4 বছর ধরে অ্যাক্টিং করে হয়তো আমি একটু ক্যামেরা ফ্রেন্ডলি হতে পেরেছি, বাট আমি ক্যামেরা দেখলে এখন হয়তো নার্ভাস হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চালু হয় অ্যাক্টিং, কোভিডটা যখন একটু একটু ছাড়ে, জাস্ট আমি চেষ্টা করি, মানুষ খুব পছন্দ করে। তারপর থেকে আমি সিরিয়াস ছিলাম না এই জিনিসটা নিয়ে। আমার টিম আমাকে খুব বোঝায়, শুভদীপ দা, রূপক দা, আদিত্য দা, তারা আমাকে বলে যে মানুষ তোকে দেখতে পছন্দ করছে, তুই এটা নিয়ে এগো, অ্যাক্টিংটাকে সিরিয়াসলি নিয়ে। 2 বছর সময় লেগেছে সেটা আবার রিয়েলাইজ করতে, মানে খুব লাগাম ছাড়া ছেলে আমি, মানে হচ্ছে দুটো টাকা চলে আসছে এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, তারপরে সিরিয়াসলি নিই, আমি বুঝি যে না, এটাও একটা ক্রাফট, এটা এত ইজি না, সবাই পারবে না, এটার পেছনে সময় ইনভেস্ট করতে হবে, রিসার্চ আছে, ভালো সিনেমা দেখতে হবে, ভালো বই পড়তে হবে। তো তখন থেকে মোটামুটি জার্নি চালু হয়। তার মাঝখানে কন্টেন্ট আসে, কন্টেন্টের জন্য অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছি। তো হ্যাঁ, এরকমভাবে চলছে আপাতত, মানে লাইফের কোনো প্ল্যান ছিল না, এখন সেটা করেই খাচ্ছি, যেটা কোনোদিন ভাবিনি। মানে তোমার কথা শুনে আমারও মনে হচ্ছে যে আমারও জীবনের একটা যে অবজেক্টিভ ছিল, আমিও ছোটবেলা থেকে ভাবতাম যে পাইলট হব, ঠিক আছে, এটাও আমার জীবনের একটা অ্যাসপিরেশন ছিল। আমার বাবা অ্যাফোর্ড করতে পারেনি, মানে যেই বছর আমার ক্লাস 10 আমি পাশ করি, সে বছর আমার আনফর্চুনেটলি আমার বাবার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। সো হি ওয়াজ নট ইন দ্য পজিশন টু ফান্ড। আর পাইলট হতে গেলে একটা অনেক টাকার ইনভেস্টমেন্ট, আর তখন এত এডুকেশনাল লোন সাপোর্ট সিস্টেম ছিল না। তো আমার মনের মধ্যেও কোনো একটা জায়গা ছিল যে পাইলট হব, বিকজ আমিও উঠতে পছন্দ করি, ঘুরতে পারবো, এক্স্যাক্টলি, এবং এই লাইফটা ওয়াজ মাই ড্রিম জব, ঠিক আছে। কিন্তু মনের মধ্যে কোথাও আমার একটা ওই অ্যাক্টিং, সিনেমা, এটা একটা প্যাশন লুকিয়েছিল আমার মধ্যেও, ঠিক আছে। আই ওয়াজ, ছোটোবেলা আমার একটা ডায়েরিতে আমি লিখেছিলাম যে মাই ভয়েস ইজ লাইক এ ট্র্যাক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, ঠিক আছে। তো এইটা কিন্তু ওই অ্যাক্টিং করতে গেলে ধরো মাথায় চুল নেই, তুমি তো অ্যাক্টর হতে পারবে না, ঠিক আছে। মানে দিস ইজ মানে হাম্বল সাবমিশন, এটার হাম্বল সাবমিশন, তো এটা হওয়া গেল না, ঠিক আছে। তো বাই ডিফল্ট এই যে বইটা যার মাধ্যমে আজকে আমরা এই পডকাস্টটা করছি, মাই ক্যারিয়ার মাই চয়েস, এটা আমার লাস্ট ইয়ারে রিলিজ একটা বুক, যেটা অ্যামাজনে ওয়ান অফ দ্য বেস্ট সেলার। তো সেইখানে আমার একটা কোট আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। এই যে আমরা কি চুজ করছি লাইফে, সেইটা আমার ভবিষ্যৎটাকে তৈরি করছে। তো বাই ডিফল্ট আমি এডুকেশনে আসলাম, ক্যারিয়ার কাউন্সেলিং করলাম, অ্যান্ড মাই লাইফ হ্যাজ টেকেন এ ডিফারেন্ট ডাইমেনশন। কিন্তু আজকে যখন আমি একটা আমার ফার্স্ট প্রফেশনটাকে সেটেল ডাউন করতে পেরেছি, আমার এই ছোটোবেলায় ফেলে আসা প্যাশন তাকে কিন্তু আজকেও আমি বাঁচিয়ে রেখেছি। আমিও এখন মুভি প্রডিউসার, আমিও একটা শর্ট ফিল্ম ডিরেক্ট করলাম, এটা প্যাশন। এই প্যাশনটা আমার মনে হয় যখন আমার ব্রেড অ্যান্ড বাটারটা আমার অর্জন হয়ে যাচ্ছে, তখন উই শুড ফলো আওয়ার প্যাশন। প্যাশনকে মরতে দিলে চলবে না। তো এই অবজেক্ট, তোমার এই কথাটা শুনে আই এম গেটিং মানে গুজবাম্প, মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমিও, তোমার বাবা মা চেয়েছে, নট অনলি তোমার বাবা মা, পৃথিবীর সব বাবা মাকে যদি অপশান দেওয়া হয়, তাহলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এই দুটো অপশান ছাড়া, কেন তারা সবসময় মনে করে এটা হচ্ছে সিকিউরড একটা জব, কিন্তু সবাই তো তার জন্যে সুটেবল নয়। যেরকম তুমি বললে, আমার বাবাও চেয়েছিল যে আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি যদি ইঞ্জিনিয়ার হই কিংবা ডাক্তার হই, তাহলে এই প্রফেশনের জন্য ইনজাস্টিস হবে, কেন আমি ওই প্রফেশনটা মেনটেন করতে পারবো না, দ্যাট ইজ নট মাই বেস্ট রোল যেটা আমি করতে পারবো। তাই
আমি আমার ডাইমেনশন চেঞ্জ করেছি। তো তোমার বাবা মাও তোমাকে চেয়েছিল ইঞ্জিনিয়ার, কিন্তু তোমাকে আমি হ্যাটস অফ করছি, এই ইঞ্জিনিয়ারিং কোর্স করতে করতে তুমি যে ড্রপ আউট করলে, ঠিক আছে, এবং তারপরে তুমি আবার ফিল্ম নিয়ে পড়াশোনা করলে এবং তুমি তোমার ডেস্টিনিটাকে কিন্তু রিশেপ করলে, ঠিক আছে, এবং ইউ আর ইন দ্য ড্রাইভার সিট। আজকে তুমি প্যাশনেটলি তোমার জিনিসটা তুমি কন্টিনিউ করছো, বিকজ এখন তোমার প্রফেশন আর প্যাশন এক হয়ে গেছে, তার মানে এখন তোমার এক্সাইটমেন্ট আসে। হ্যাঁ, তো তোমার জার্নি আমরা শুনলাম ইনিশিয়াল লেভেল থেকে। আমরা যেটা জানতে চাইছি, এই যে অ্যাক্টার, মানে অনেকে চায় অ্যাক্টার হতে, অ্যাক্টার হচ্ছে সবার একটা অ্যাসপিরেশনাল, তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করো বলবে হ্যাঁ আমি অ্যাক্টার হতে চাই, ঠিক আছে, কিন্তু এই যখন তুমি অ্যাক্টার হলে তারপরে একটা জার্নি, তারপরে একটা ফেস স্ট্রাগল স্টার্ট হয়, ঠিক আছে, এখনো স্ট্রাগল করছি সেইখানটা। এখন তুমি স্ট্রাগল করছো বলছো ঠিকই, কিন্তু তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার সেই কথা বলছে না, তোমার ফ্যান বেস কিন্তু 149K, মানে উইচ ইজ আ ভেরি ইমপ্রেসিভ ফলোয়ার। মানে এইটা কিন্তু মানে লোকে তোমাকে ভালোবাসছে, তোমাকে দেখতে লোকে পছন্দ করছে, এইটা তোমার একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট। হয়তো নেক্সট টাইম যখন আমরা পডকাস্ট করবো, তুমি হয়তো 1 মিলিয়ন ফলোয়ার্স তোমার সঙ্গে চলে আসবে, এবং তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি দেখছিলাম যে 99.9K তোমার অলরেডি, মানে 1 লাখের কাছাকাছি তোমরা প্রোডাকশন হাউসটা চলে এসছো। তো এই যে এখন তো মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট। এখন আর ছেলেমেয়েরা বলে না ডাক্তার ইঞ্জিনিয়ার, এখন বলে ইনফ্লুয়েন্সার হব। এখন সবাই চায় যে আমি ইনফ্লুয়েন্সার হব, কারণ জানে যে এইটা একটা ওয়ে অফ গুড লাইফস্টাইল। তো তোমার জার্নিটা বলো অ্যাজ অ্যান অ্যাক্টিভ ইনফ্লুয়েন্সার, অ্যাজ অ্যান অ্যাক্টিভ অ্যাক্টার, যে কীভাবে এই জার্নিটা, মানে এখানেও অনেকগুলো ফেস তুমি ক্রস করেছো, হয়তো আরও করবো হয়তো। হ্যাঁ, তো সেইখানে তোমার জার্নিটা কিরকমভাবে তুমি স্টার্ট করলে, মানে ইনস্টাগ্রাম, মানে ফলোয়ার বেসটা যখন তোমার বাড়তে শুরু করলো, কিরকম এক্সাইটমেন্ট হচ্ছিল, আর কী করে এটা তুমি অ্যাচিভ করলে? তো বেসিক্যালি তোমার যেরকম বইয়ে তুমি একটা কোট বললে, আমি এরকম একটা কোট কারোর থেকে শুনেছিলাম, শুভদীপ দার থেকে, যিনি আমাদের ডিরেক্ট করেন ম্যাক্সিমাম ফিল্মগুলো। তো ও আমাকে একদিন বলেছিল যে ভাই, মানে আমি এইসব নিয়ে লাইফ নিয়ে যেরকম কথাবার্তা হয় বন্ধুদের মাঝখানে আর কি হচ্ছিল, তো বলেছিল যে লাইফটা মানে ডেস্টিনিটা ম্যাটার করছে না, জার্নিটা ম্যাটার করছে। এই জার্নিতে তুমি যাদের সাথে তোমার দেখা হচ্ছে, সেই মেমরিজগুলো ম্যাটার করছে, সেটাই তোমাকে অ্যাজ আ হিউম্যান বিং তোমাকে শেপ করবে। তুমি যদি ভালো মানুষের সাথে থাকো তুমি ভালো হবে, তুমি খারাপ মানুষের সাথে থাকলে তুমি খারাপ হবে। তো আমি সেদিনের কথা শুনে খুব ডিপ চিন্তাভাবনায় চলে যাই। আমি দেখলাম যে না, সত্যি মানে আমি ডেস্টিনি ভেবেছিলাম অন্য কিছু, বাট আমার সিরিয়াসলি মানে হয় না যে ট্র্যাক চেঞ্জ হয়ে যায়, পুরো ওই ট্র্যাক চেঞ্জ হয়ে গেল। আর আমি খুব ইনস্টিংক্টে ওই জন্য বিশ্বাস করি যে গো উইথ দ্য ফ্লো। তোমার যদি এটা মাথায় মনে হচ্ছে যে এটা কর না, এখানে তো লাভও নেই লোকসানও নেই। যখন ইনিশিয়ালি চালু করছি তখন তো আমার কোনো লাভও নেই ক্ষতিও নেই, করেই দেখি ব্যাপারটা, বাট লাভ হয়েছে, এটা একটা পয়েন্ট। আর আমার মনে হয় যে এই যে অ্যাক্টার হতে চাই, তুমি যেটা বললে যে অ্যাক্টার হতে চাই বা ইনফ্লুয়েন্সার হতে চাই, লোকে এই লাইমলাইটটাকে খুব পছন্দ করে। আমি একটা ছেলে, এই যে তুমি বললে যে মাথায় চুল নেই বলে যে অ্যাক্টার হবো, এই ব্যাপারটা তোমার মধ্যে এসেছিলো, এটা কিন্তু আমারও এসছে। আমি অনেক ডিমোটিভেট হয়েছি স্টার্টিংয়ে। আমি যখন শুরু করি তখন একটা টেলিভিশনের আমি একটা চ্যানেলের কাজ করতে যাই, সেখানে আমাকে 60 জন মোটামুটি আমাকে খুব বকেছিল, ডিরেক্টর স্ক্রিপ্ট ছুঁড়ে মেরেছিল। তো আমি মনে হয়েছিল যে অ্যাক্টিং ব্যাপারটা আমার ছোটো থেকে মাথায় আসেনি, কারণ আমার মনে হয় যে তোমার ক্যামেরার সামনে আসতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি প্রেজেন্টেবল ফার্স্ট অফ অল, অ্যান্ড তোমাকে দেখতে সুন্দর হতে হবে। তো সেটা আমি নই, আমি ফিটিনই করি না ওই জায়গাতে। তো অ্যাক্টিংয়ের তো চিন্তাভাবনা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, কোনোদিন ভাবিনি আমি, আমার মাথাতেই আসেনি, নাইটমেয়ারও আসেনি। তো যাই হোক, এখন হচ্ছে, আর কি করা যাবে। এই যে অ্যাক্টার হতে চাই, এটা কিন্তু বেসিক্যালি ফর দি লাইমলাইট হয়, যে বা ইনফ্লুয়েন্সার হতে চাই যে আমার ফলোয়ার্স বেস হবে। তো আমি এগুলো জীবনে কোনো দিন চাইনি, জীবন হয়তো আমাকে এগুলো দিয়েছে, এটা আমার লাইফের বোনাস। আমি এটাকে ওরমভাবে কোনো দিন দেখি না। আজকে যদি হুট করে ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় বা আমি কাজ না পাই, আমার কিন্তু খারাপ যে বিশেষ একটা লাগবে তা না। আমি আমার কাজ ঠিক করতে থাকবো, তাতে যদি মানুষের ভালো লাগে মানুষ দেখবে, মানুষের ভালো না লাগলে মানুষ দেখবে না। আমি অন্য কিছু করবো হয়তো, কারণ রেভিনিউ আফটারঅল তোমাকে জেনারেট করতে হবে, তোমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। বাট মানুষ যখন দেখছে, তো আমি এটাই বলবো যে
একটা থাকা উচিত অ্যাম্বিশন যে আমি অ্যাক্টর হব বা এই করবো, ইনফ্লুয়েন্সার হব। আমার মনে হয় যে তুমি আগে এটা খোঁজো যে তোমার মনের ভেতরে কি তুমি করতে চাও, যেটা করে তুমি শান্তি পাবে, প্যাশনটা আইডেন্টিফাই করো। আমি যেমন এই কাজটা, আমি টানা শুটিং চলছে আমার কতদিন ধরে, প্রায় 19 তারিখ থেকে, কিন্তু আমি টায়ার্ড নই, আমার রাত্রে ঘুম হচ্ছে না, আমি টায়ার্ড নই, আমি আবার সকাল 6টায় উঠে কল টাইমে আমি পৌঁছে যাচ্ছি। এটা কিন্তু একটা আর্টিস্ট যখন শুটিং করছে তখন সে ভাবছে না যে সেই কাজটার থেকে সে কত টাকা পাচ্ছে, সে নিজের বেস্ট দিচ্ছে। তো আমার এই ফিলটা এই জন্য খুব সোলফুল মনে হয়, খুব ট্রুথফুল মনে হয় যে একটা আর্টিস্ট তার নিজের ইমোশনসগুলোকে ভেঙে ক্যামেরার সামনে কিছু একটা করার চেষ্টা করছে, আর সেই পয়েন্ট অফ টাইমে সে কিন্তু এটা ভাবছে না যে আমি কতটা রেমিউনারেশন এটাতে পাচ্ছি, রিক্রিয়েট করছে নিজেকে। একদমই। এবার রাইটিং ডিরেকশন তো আমি মানে রাইটিংটা আমি ছেড়ে দিলাম, মিউজিক আমি ছেড়ে দিলাম, সেটা তো পুরোপুরি সোল থেকে আসে। আমরা তো না হয় কিছু, আমরা সবাই ফেক করছি, আমরা অ্যাক্টিংটাও ফেক করছি, ডিরেকশনও পুরোপুরি ফেক, এটা পুরোপুরি একটা ফেকিশ জিনিস। এই যে তুমি এই কথাটা বললে, আমি 4-5 মাস আগে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা পডকাস্ট করেছিলাম, উনি ওখানে বলেছিলেন যে অ্যাক্টিং মানে হচ্ছে মিথ্যাচার করা। হ্যাঁ, তো যে যত ভালো মিথ্যাচার করতে পারবে সে তত ভালো অ্যাক্টর হতে পারবে। এইটাকে তুমি কোরিলেট করতে পারছো তোমার জীবনের সঙ্গে? আমি বলছি তো, আমি ছোটবেলায় প্রচুর মিথ্যা কথা বলতাম, আমি মিথ্যা কথা বলে খেলতে যেতাম, টিউশন যেতাম না, এসব প্রচুর করেছি, আর কেউ ধরতে পারতো না, কেউ ধরতে পারতো না, মানে টু দি পয়েন্ট। মানে তখনই আমি বলছি, তখনই বোঝা উচিত ছিল যে আমি হয়তো অ্যাক্টিংটা কোনোদিন করতে পারি। মানে তখন যদি নওয়াজুদ্দিন সিদ্দিকী অ্যাক্টিং দেখতাম বা পঙ্কজ ত্রিপাঠীর অ্যাক্টিং দেখতাম, তখন একটু হলেও হয়তো আসতো যে না হয়তো করতে পারি। বাট আমার কাছে ওই আর কি, অ্যাক্টিং মানে অ্যাক্টিংটা তো সাইডে, আমার কাছে ক্যামেরার সামনে মানে ইউ হ্যাভ টু বি গ্ল্যামারাস। তোমাকে দেখে যাতে, মানে জিতকে যখন আমি দেখতাম ছোটবেলায়, ভাই কি দেখতে, দেবদাকে দেখতাম, দেবদাও কিন্তু বয় নেক্সট ডোর একটা ব্যাপার আছে, দেবদাকে হয়তো এই জন্য আমাদের বেশি পছন্দ। তো আর কি, মানে কোনোদিন ওরমভাবে ভাবিনি যে ভাই তোমাকে স্ক্রিনে দেখালে কেমন লাগবে। আর বাঁকুড়ার মতন একটা জায়গায় থেকে তখন তো মানে এটা ভাবাও পাপ, এটা একটা ব্যাপার। কিন্তু সেই জার্নিটা তুমি করলে, বাঁকুড়া থেকে কলকাতার এই জার্নি, টলিউড ইন্ডাস্ট্রি জার্নি, এবং ইউটিউব, ইনস্টাগ্রামে তোমার জার্নি, তো ফিলস লাইক আ ড্রিম পুরোপুরি। মানে আমি সত্যি কোনোদিন ভাবিনি, মানে আমার কাছে এটা লাইফে বোনাস, এটা আমার বেস্ট জিনিস। এখন বাবা কি বলে তোমাকে? ও হ্যাঁ, এটা তো আমি স্কিপ করে গেছি। যখন আমি ফিল্ম মেকিংয়ে ঢুকি, মানে যখন আমি ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট করি, বাবা আমার সাথে মানে 4 বছর না 3 বছর কথাই বলেনি। ওকে, এটা একটা খুব ডিফিকাল্ট ফেজ গেছিলো, আমি খুব ডিপ্রেশনে যাই সেটা নিয়ে। বাবা একদমই পছন্দ করতো না। বাবা রিসেন্ট টাইমস আমি তোমাকে বলছি 2024-এর জুনের পর থেকে হয়তো বাবা ইজ লাইক না, ছেলে কিছু করছে। ওকে, মানে যখন দেখেছে যে বাড়ি থেকে টাকা পয়সা নেওয়া অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি, বাট যখন দেখেছে যে ছেলে কে মানুষ চিনতে পারছে, বাবাকেও হয়তো কেউ এসে বলছে তোমার ছেলেকে দেখলাম, সেইটা গিয়ে হয়তো আমার মনে হয়েছে যে বাবাকে সামহাও একটু ভেঙেছে। বাবা তখন গিয়ে বাবা রিয়েলাইজ করেছে যে না, ছেলে ভালো কিছু করছে। আর মা ছোটবেলা থেকে সাপোর্ট করতো? ছোটোবেলা থেকে যা যা করেছি মা সেগুলোতে সাপোর্ট করেনি। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম, বলছি তো আমি খুব ভালো ক্রিকেট খেলিও, ইনফ্যাক্ট মানে নিজেরই গুণগান গাইছি, যাই হোক। তো মা সেগুলো একটাও সাপোর্ট করে না। গুণগান না গাইলে তো আমরা বুঝতে পারবো না, মানে আমাদের অডিয়েন্সও তোমাকে চিনতে পারবে না। এই পডকাস্টটার উদ্দেশ্যই হচ্ছে যে রিয়েল ইউকে, কারণ ওরা তোমাকে দেখেছে ইনস্টাগ্রামে, সিনেমাতে, বিভিন্ন জায়গাতে। তো তুমি যদি না বলো তাহলে আমরা তো চিনতে পারবো না তোমাকে। যাই হোক, আমি এবছর সিসিএলও খেললাম বাংলার হয়ে। তো ক্রিকেটটা আমার খুব একটা ভেতরে, মানে আমি এখনও রেগুলার ক্রিকেট খেলি, ওইটা হচ্ছে আমার এসকেপ। আমি ওই টাইমে কত টাকা, কি ভিউয়ার্স, কি কত ভিউজ, কত ফলোয়ার্স, আমার কিচ্ছু জাস্ট মাথায় ঘোরে না, আমি জাস্ট খেলি বাচ্চা হয়ে গিয়ে পুরো। আমার মনে হয় সেটাই আমাকে আরও ইনোসেন্ট বানিয়ে রেখেছে। এই ইনোসেন্সটা যতদিন থাকছে ততদিনই হয়তো কাজ করতে পারবো, তারপরে আর হবে না, এটুকু ফর শিওর। তো মা আমাকে যখন থেকে, মানে আমি লকডাউনে ঝগড়া করে আমি চলে এসেছি কলকাতা যে আমি কাজটা করব, দেখিই না একবার। তো মা খুব কান্নাকাটি করেছিল, বাট মায়ের একটা ব্যাপার ছিল, মা ফ্রম ডে ওয়ান অ্যাক্টিং জবের থেকে করি তবের থেকে মা সাপোর্ট করে। যখন 10 জন দেখতো তখন থেকে মা এই ফিল্ডটা ফার্স্ট, মানে মায়ের সাথে আমার মতের কোনো মিল হয়নি ছোটবেলা থেকে, শুধু অ্যাক্টিং ছাড়া। এই প্রথম ব্রেকটা তুমি কিভাবে পেলে? প্রথম ব্রেক আমার 2021-এ ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের প্রোডাকশন থেকে একটা মিউজিক ভিডিও আমরা পোস্ট করি। সেটা একটা কভার সং বেসিক্যালি, রাহুল গেয়েছিল গানটা, আর সেই গানটা ওভারনাইট ভাইরাল হয়।
আর সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং বিষয় ছিল, কারণ বাড়ির নিচে নেমেছি, লোক চিনতে পেরে যাচ্ছে, সেটা কোনোদিন হয়নি আমার সাথে তার আগে। আচ্ছা, বললাম ভাই কী হলো, হ্যাঁ আমি বুঝতে পারছি না। যত দিন যায় দেখি যে লোক চিনে যাচ্ছে, স্প্ল্যানেড যাচ্ছি লোক চিনে যাচ্ছে, বাড়ি থেকে বাইরে বেরোলেই মোটামুটি লোক চিনে যাচ্ছে। বললাম বাহ, বেশ ভালো ব্যাপার। তো তার আগেও আমি কিছু কাজ করেছিলাম, কিছু শর্ট ফিল্ম করেছিলাম, সেগুলোও তখন মানুষে দেখে, সেগুলোও ভাইরাল হয়। তারপরে কিছু কাজ বেরোয়, সেগুলোও ভাইরাল হয়, তো মানুষ মোটামুটি চিনতে আরম্ভ করে। এবারে আমাকে তুমি যে বলছিলে যে মানে একটা হয় না যে ভেতরটা একটা কল আসে না, তোমাকে তুমি এটার জন্যই জন্মেছো, তোমাকে এটাই করতে হবে। আমার যে যখন এসছে যে তোমাকে এটাই করতে হবে, আমি একটা নবদ্বীপে কোথাও একটা আমি শ্যুট করছিলাম, পুরো ফাঁকা রাস্তা, জমি, সেখানে একটা ছেলে সাইকেল নিয়ে গেল, আমি শুটিং করছিলাম বেসিক্যালি রাস্তার ওপরে, হাইওয়ের ওপরে, যেরকম একটা পুরো 15-16 জনের একটা পুরো গ্রুপ এসে আমার সাথে ওই রাস্তায় ছবি তুললো। আর সেটা আমার কাছে খুব একটা ওভারওয়েলমিং একটা ব্যাপার যে ভাই একটা ফাঁকা জায়গায় আমি শ্যুট করছি, সেখানে মানে মানুষ চিনতে পেরেছে, গ্রামের মানুষ, মানে এটা তো আশাই করা যায় না। আমার মনে আছে সেদিন আমি ওদের সাথে সবার সাথে ছবি তুলেছিলাম, ছবি তুলে আমি নিজে সব জায়গায় পোস্ট করেছিলাম যে আজ থেকে তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি, এরকম একটা ব্যাপার যে আমি এবার থেকে ভালো কাজ করব। তো অলওয়েজ আমি এই জন্য 4 বছরের মানে বিশাল একটা কাজ করে ফেলিনি। আমি যে কটা করেছি খুব কম সংখ্যক মানুষ দেখেছে, বাট যারা দেখেছে কেউ খারাপ বলেনি। আমি জানি না কোনোদিন খারাপ শুনলে আমার কিরকম রিয়াকশন আসবে। কন্টেন্ট তোমার কাছে তুমি কিভাবে সিলেক্ট করো কন্টেন্ট, মানে যে কোনো তোমার কাছে কোনো সিনেমার বলছো না, সিনেমা, শর্ট ফিল্ম কিংবা মিউজিক অ্যালবাম, তোমার এটা সিলেকশন প্রসিডিউরটা কি? হ্যাঁ, এটা যদি আমি মিউজিক ভিডিওর কথায় আসি, তো আমি গান প্রচুর শুনি, আমি গান শিখতামও, 6-7 বছর শিখেছি। তো গান আমি প্রচুর শুনি, আমার সারাদিন গান চলে ফোনে। তো আমার একটা হোমওয়ার্ক থাকে, এটা আমার ছোটোবেলার থেকে আছে, মানে মেনলি আর হস্টেল যাওয়ার পর থেকে গানের প্রতি আর একটু ইন্টারেস্ট বাড়ে, কারণ সাউথ ইন্ডিয়ান মিউজিক তখন আমি শুনি, যেহেতু আমি সাউথেই গেছিলাম। তো সাউথ ইন্ডিয়ান মিউজিক তার আগে আমি কোনোদিন শুনিনি, আর যখন আমি শুনলাম ওটা আমার কানে বসে গেছে। মানে ওই সাউথ ইন্ডিয়ান মিউজিক আমার খুব ভালো লাগে, লেট ইট বি। আর ইনস্ট্রুমেন্টও তুমি ধরো ফ্লুট, ভায়োলিন আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো গান এমন একটা জিনিস যেটা আমি যখন কাজ করি আমি আগে বলি যে তুমি গান পাঠাও, তারপরে তো কমার্শিয়াল যা হবে সব মানে পরে ডিসকাস হবে, তুমি আগে গানটা আমাকে পাঠাও। অনেকে পাঠাতে চায়, অনেকে পাঠাতে চায় না কপিরাইট ইস্যুসের জন্য, বলে যে না পাঠাবো না, তুমি একটা মিটিংয়ে আসো, তোমাকে আমরা শুনিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। তো গানটা যদি আমার শুনে ফার্স্ট টাইমেই ভালো লাগে তখনই আমি কাজটা করি, সেটা আমি যদি কিছু টাকা কমও করতে বলে আমি করে দিই, কারণ কাজটা আমি করতে চাই, আমি চাই না যে ওই গানটা অন্য কারোর কাছে চলে যাক, এটা একটা পয়েন্ট। এবার শর্ট ফিল্ম বা ফিল্মের যদি বলো, মেনলি আমার যতগুলো আমি ভালো কাজ এখন অবধি করেছি এই 4 বছরে, সেগুলো সবগুলোই আমাদের টিমের থেকেই গেছে। কারণ সেই কাজগুলো যখন লেখা হয়েছে তখন আমাকে ভেবে লেখা হয়েছে ফার্স্ট অফ অল, সেখানে আমারও কিছু ইনকর্পোরেশন থাকে স্ক্রিপ্টে, ডায়লগসে। তো আমি প্রসেসটাকে খুব এনজয় করি। আমি এই জিনিসটা পারি না যে কেউ আমার জন্য স্ক্রিপ্ট লিখে নিয়ে চলে এলো আর বললো যে ভাই তোর এটা লাইন্স তুই জাস্ট বলে দে নিজের মতন করে, আমি পারি না। সেখানে কিন্তু তুমি তোমার ইনভলভমেন্ট পছন্দ, আমার খুব ইনভলভমেন্ট পছন্দ, আমি প্রসেসটা খুব এনজয় করি। আমি এডিটেও বসি, যেহেতু আমি জানিও করতে, তা আমার যদি মনে হয় যে এটা, আর আমি প্রচুর সিনেমা দেখি, এটা এরম করে না করে তুমি একবার এরম ভাবে টুইক করে দেখতে পারো। তুই বলছিলে মালায়ালাম সিনেমা তুমি খুব পছন্দ? প্রচুর মালায়ালাম সিনেমা দেখি, প্রচন্ড। শুধু মালায়ালাম না। তোমার বেস্ট জনার কি, মানে কোন ধরনের সিনেমা তোমার বেশি পছন্দ হয়? স্লাইস অফ লাইফ মেনলি, বাট লাস্ট তুমি ধরো 5 মাস ধরে আমি মালায়ালি কিছু থ্রিলার দেখছি যেটা আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমি এরম থ্রিলার খুব একটা পছন্দ করি না, বাট আমি জানি এই মালায়ালি সিনেমাগুলো আমার খুব পছন্দের হয়ে গেছে ইদানিং। তো আমি মেনলি ড্রামা বা স্লাইস অফ লাইফই বলতে পারো যে আমি খুব রিলেট করি নিজেকে, আমার ইচ্ছেও আছে ওরকম ধরনের কাজ করার। অডিয়েন্স নিয়েছে আমাকে সেই ধরনের সিনেমাতে, কারণ আমি ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এই ফিডব্যাকটা পেয়েছি যে আমি একটা ওই বয় নেক্সট ডোর, মানে মনে হয় যে পাশের বাড়ির ছেলে, কারণ স্বাভাবিক, কারণ আমি হিরো কোনোদিন হতে চাই না। আমার কাছে যেটা আসছে আমি সেটাতে খুব খুশি। আমি তোমাকে আগেও বললাম যে এটা আমার বোনাস লাইফে, বেস্ট বোনাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট।